আসসালামু আলাইকুম। আপনি একটা রিগ্রেশন মডেল চালালেন। স্টার্টার আপনাকে সুন্দর একটা রেজাল্ট দিল। কোএফিসিয়েন্ট সিগনিফিকেন্ট, পি ভ্যালু খুবই ভালো। দেখে মনে হলো আমার মডেলটি তো একদম পারফেক্ট। কিন্তু একটু দাঁড়ান, আপনি কি নিশ্চিত যে আপনার রিগ্রেশন রেজাল্টটি সম্পূর্ণ রিলায়েবল? কারণ রিগ্রেশনের ভেতরে এমন একটা সমস্যা থাকতে পারে যেটা প্রথম দেখে আপনার চোখেই পড়বেন। এই সমস্যার নাম হচ্ছে হেটারো স্কিডাস্টিসিটি। এটা এমন একটা সমস্যা যেটা আপনার স্ট্যান্ডার্ড এরর, টি স্ট্যাটিস্টিক, পি ভ্যালু এবং হাইপোথিসিস টেস্টিং এর কনক্লুশনকে প্রভাবিত করতে পারে। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে বুঝবো আমাদের মডেলে হেটারোস্কিলাস্টিসিটি সমস্যা আছে কিনা? আজকের ভিডিওতে আমরা স্টার্টার ব্যবহার করে সেটাই শিখবো। এর জন্য ব্যবহার করবো ব্রুশ পাগান টেস্ট। একদম জিরো থেকে শুরু করি। প্রথমে একটা গল্প চিন্তা করুন। ধরুন আপনি 250 জন মানুষের ইনকাম এবং মান্থলি এক্সপেন্ডিচার নিয়ে গবেষণা করছেন। আপনার প্রশ্ন, মানুষের ইনকাম বাড়লে কি তাদের এক্সপেন্ডিচারও বাড়ে? তাই আপনি একটি রিগ্রেশন মডেল তৈরি করলেন। এখন রিগ্রেশন মডেলের প্রতিটি অবজারভেশনের জন্য একটি করে ইরর বা রেসিডুয়াল থাকবে। এই রেসিডুয়াল বেসিক্যালি আমাদের বলে মডেল যতটা এক্সপেন্ডিচার প্রেডিক্ট করেছিল, বাস্তবে সেটা কি আমাদের থেকে কতটা আলাদা। এখন একটা গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশন আছে। আমরা চাই রেসিডুয়াল গুলোর ভেরিয়েশন বা স্প্রেড যেন মোটামুটি কনস্ট্যান্ট থাকে। এটাকে বলে হোমোস্কিডাস্টিসিটি। তাহলে হেটারোস্কিডাস্টিসিটিটা কি? এখন ধরুন লো ইনকাম মানুষের ক্ষেত্রে এক্সপেন্ডিচার খুবই কাছাকাছি, কিন্তু হাই ইনকাম মানুষের ক্ষেত্রে এক্সপেন্ডিচার অনেকটা ছড়ানো ছিটানো। যেমন কেউ লাক্সারি কার কিনছে, কেউ দেশ বিদেশে ঘুরতে যাচ্ছে, আবার কেউ ইনকাম বেশি থাকার পর খুব কম খরচ করছে। অর্থাৎ ইনকাম বাড়ার সাথে সাথে এক্সপেন্ডিচার একটা ভেরিয়েশনও বাড়ছে। ফলে রেসিডুয়াল গুলো স্প্রেড আর কনস্ট্যান্ট থাকছে না। এই রেসিডুয়াল গুলো স্প্রেড গুলো যে থাকছে না, এই সমস্যাটাই হলো হেটারোস্কিডাস্টিসিটি। কেন এটা এত গুরুত্বপূর্ণ? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। অনেকে ভাবেন এই সমস্যা থাকলে তো রিগ্রেশনের কোএফিসিয়েন্টও ভুল হয়ে যাবে। সবসময় এমন নয়। অর্ডিনারি লিস্ট স্কোয়ারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্ত ঠিক থাকলে কোএফিসিয়েন্ট এস্টিমেট আনবায়াসড থাকতে পারে। কিন্তু সমস্যা তৈরি হয় আমাদের স্ট্যান্ডার্ড ইররের ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড ইরর কি ভুল হতে পারে? স্ট্যান্ডার্ড ইরর থেকে আসে টি স্ট্যাটিস্টিক, পি ভ্যালু এবং কনফিডেন্স ইন্টারভাল। অর্থাৎ আপনার রিগ্রেশন স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স প্রশ্নের মুখে পড়তে পারে। তাহলে আপনি হয়তো বলবেন ইনকামের ইফেক্ট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, কিন্তু আপনার পি ভ্যালুটাই যদি রিয়েলেবল না হয়, তাহলে আপনার কনক্লুশন কতটা ট্রাস্টওয়ার্দি? এখানেই হেটারোস্কিডাস্টিসিটি আমাদের জন্য একটা সাইলেন্ট প্রবলেম। চলুন এখন আমরা স্টার্টাতে চলে যাই। এখানে প্রথমে আমি ডেটা সেটটা ইম্পোর্ট করব। প্রথম রোটাকে আমরা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করছি। তো ডেটা সেটটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদের ডেটা সেটে দুটো ভেরিয়েবল আছে, একটা ইনকাম, একটা এক্সপেন্ডিচার। ইনকাম হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক্সপেন্ডিচার হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। প্রথমে আমরা নর্মাল অর্ডিনারি লিস্ট স্কোয়ার রিগ্রেশন চালাবো। স্টার্টাতে লিখুন, কোডটা আমি লিখছি, আপনারা দেখবেন কাইন্ডলি। এক্সপেন্ডিচার যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এক্সপেন্ডিচারটা আগে লিখতে হবে। তারপর হচ্ছে ইনকাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা লেখার পর আমরা জাস্ট এন্টারে চাপ দিব। এখানে আমরা একটা রিগ্রেশনের রেজাল্ট পেয়ে গেছি। এখানে আমি কোএফিসিয়েন্ট বা আর স্কোয়ার নিয়ে আলোচনা করছি না। আমাদের মিশন একটাই, এই মডেলে কি হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেম আছে কিনা। এর জন্য আমাদের এখন করতে হবে ব্রুশ অ্যান্ড পাগান টেস্ট। এর জন্য স্টার্টার কমান্ডে লিখুন ই স্ট্যাট হেটেস্ট, তারপর এন্টার চাপুন। এখানে আমরা টেস্টটা সম্পূর্ণভাবে কমপ্লিট করেছি। এখানে আউটপুট থেকে ভয়ের কিছু নেই, আমরা শুধু হাইপোথিসিস মনে রাখতে হবে। নাল হাইপোথিসিস এখানে হচ্ছে রেসিডুয়ালের ভেরিয়েবল ভেরিয়েন্সটা কনস্ট্যান্ট, অর্থাৎ হেটারোস্কিডাস্টিসিটি নাই। আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা হচ্ছে হেটারোস্কিডাস্টিসিটি আছে। এখানেই আসল খেলাটা, পি ভ্যালু। ধরুন স্টারটা আমাদের যে রেজাল্টটা দিল, এখানে অনেক কিছুই আছে, সবগুলো দেখার দরকার নেই। আমরা এখানে শুধু দেখবো প্রবাবিলিটি গ্রেটার দেন কাই স্কোয়ার।
এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবাবলি গ্রেটার দেন কাই স্কোয়ার ভ্যালুটা 0.5% নিচে, মানে 0.05 এর নিচে। তার মানে নাল হাইপোথিসিস আমরা রিজেক্ট করতে পারি। এখন আমরা একটু মানুষের ভাষায় কথা বলি, স্টার্টার বাহিরে গিয়ে আমাদের বলতে হবে, যেহেতু পি ভ্যালু 5%-এর চেয়ে কম, তাই আমরা কনস্ট্যান্ট ভেরিয়েন্সের নাল হাইপোথিসিস রিজেক্ট করছি। অর্থাৎ আমাদের রিগ্রেশন মডেলে হেটারোস্কেডস্টিসিটি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট এভিডেন্স আছে। আরো সহজভাবে বললে আমাদের রেসিডুয়াল ভেরিয়েবল কনস্ট্যান্ট না। এটাই হলো আমাদের অ্যাকচুয়াল কনক্লুশন। যদি পি ভ্যালুটা 0.5 এর বেশি হতো তাহলে সিচুয়েশন একদম উল্টা হতো। তখন আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারতাম না। তখন আমরা বলবো there is insufficient evidence to conclude that heteroscedasticity is present। অর্থাৎ হেটারোস্কিডাস্টিসিটি আছে এমন পর্যাপ্ত কোনো স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স পাওয়া যায়নি। একটা গুরুত্বপূর্ণ কথা, হেটারোস্কিডাস্টিসিটি নাই এভাবে কনফিডেন্টলি বলবেন না, বরং বলবেন we fail to reject the null hypothesis। এখন হেটারোস্কিডাস্টিসিটি পাওয়া গেলে, ধরুন আপনার টেস্ট বলল হ্যাঁ সমস্যা আছে, তাহলে কি রিগ্রেশন বন্ধ করে দিবেন? না। একটি কমন সলিউশন হচ্ছে রোবাস্ট স্ট্যান্ডার্ড ইররস। স্টার্টারতে গিয়ে আবার আমি দেখাচ্ছি কিভাবে রোবাস্ট স্ট্যান্ডার্ড ইরর বের করবেন। পুরানো ভাবে রিগ্রেশন যেভাবে চালাতে হয় সেটাই লিখেছি, জাস্ট আমরা এখন এর সাথে লিখবো ভিসিই আরও বিইউএসটি, রোবাস্ট। এখানে স্টার্টার হেটারোস্কেডাস্টিসিটি রোবাস্ট স্ট্যান্ডার্ড ইরর ব্যবহার করব। এখন নর্মাল ভার্সেস রোবাস্টের মধ্যে আমরা কিছু জিনিস দেখব। দুটোর যদি আমরা তুলনা করি তাহলে আমরা পার্থক্যগুলো বুঝতে পারবো। এখন রেজাল্টটি দেখুন, দুটো প্রিভিয়াসলি আমার স্ট্যান্ডার্ড ইরর আর এটা হচ্ছে রোবাস্ট স্ট্যান্ডার্ড ইররের রিগ্রেশনটা। এখানে দেখতে পাবেন কোএফিসিয়েন্ট চেঞ্জ হয়নি, কিন্তু স্ট্যান্ডার্ড ইরর চেঞ্জ হয়ে গেছে। টি এর ভ্যালু, টি এর স্ট্যাটিস্টিক যেটা, সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর কনফিডেন্স ইন্টারভাল চেঞ্জ হয়ে গিয়েছে। পি ভ্যালুটা চেঞ্জ হয়নি, হয়তোবা এই মডেলটার জন্য, এই ডেটা সেটটার জন্য এটা হয়নি আর কি। অর্থাৎ আগে ভেরিয়েবল সিগনিফিকেন্ট মনে হলো রোবাস্ট স্ট্যান্ডার্ড ব্যবহার করে সেটা আর সিগনিফিকেন্ট নাও হতে পারে। এটা দেখায় কেন হেটারোস্কিডাস্টিসিটি চেক করা গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমরা শুধু স্ট্যাটা কমান্ড লেখা শিখিনি, আমরা বুঝতে পেরেছি হেটারোস্কিডাস্টিসিটি কি, কেন এটা রিগ্রেশনের জন্য গুরুত্বপূর্ণ, ব্রুশ প্রাগান টেস্ট কিভাবে করতে হয়, নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস কি, পি ভ্যালু দেখে কিভাবে ডিসিশন নিতে হয়, এবং শেষে হেটারোস্কিডাস্টিসিটি পাওয়া গেলে রোবাস্ট স্ট্যান্ডার্ড ইরর কিভাবে ব্যবহার করতে হয়। মনে রাখবেন, রিগ্রেশন চালানোই শেষ নয়। একজন ভালো ডেটা অ্যানালিস্ট বা রিসার্চে রিগ্রেশনের রেজাল্ট পাওয়ার পরেও প্রশ্ন করে আমার মডেলে অ্যাজাম্পশন ঠিক আছে তো। আর এই মাইন্ডসেটটাই আপনাকে একজন শুধু স্ট্যাটার ইউজার না, একজন ভালো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিস্ট হিসেবে তৈরি করতে সাহায্য করবে। যদি ভিডিওটা দেখে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করতে পারেন, এবং স্ট্যাটিস্টিক্স, ডাটা অ্যানালিসিস এমন প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাপি লার্নিং।